ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ক্লার্কের ইংরেজি গ্রামারের আমরা বেসিক থেকে ক্লাস শুরু করেছিলাম। আজকে তার 7 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা টেন্সের একবারে বেসিক থেকে আলোচনা করব। এর আগে তোমরা যদি 6টা ভিডিও না দেখে থাকো, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন্স এবং প্রেজেন্ট টেন্স যা আছে তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিস্তারিত আলোচনা করব। চলো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমত হচ্ছে টেন্স মনে রাখবে। টেন্স তোমরা কথাটি সবাই মোটামুটি শুনেছো যে টেন্সকে তোমরা সাধারণত দেখেছো যে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, আর পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এটা তোমরা মোটামুটি সবাই জানো। এবার প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি হচ্ছে? মানে যে টেন্স দ্বারা বর্তমান কালের কোনো কাজকে বোঝানো হয়। বর্তমান কোনো কালের কাজকে কোনো নির্দেশ করা হয় তাকে হচ্ছে প্রেজেন্ট টেন্স বলে। ঠিক আছে? যেমন আমি ভাত খাই, এখন বর্তমানে যদি বলি যে আমি হয়তো টিভি দেখছি, বই পড়ছি, হ্যাঁ, সিনেমা দেখছি, গান করছি, এই যে কথাগুলো সেগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের মধ্যে বর্তমান কালের কাছে। এবার প্রত্যেকটা টেন্সকে আবার কিন্তু 4টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সকে আবার 4টা ভাগ যদি বলি, প্রেজেন্ট টেন্সেরই 4টা ভাগ, সেগুলো কী কী হচ্ছে? দেখো, প্রেজেন্ট টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে কী কী? এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর দ্বিতীয় ভাগ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর ভাগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আজকের আলোচনার বিষয় যেটা 1 নম্বর যেটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে আজকের আলোচনার মেন বিষয়। তো দেখো, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত ডিটেলসে যত খুঁটিনাটি প্রশ্ন রয়েছে, তোমাদের সব কনফিউশন দূর হবে। এখানে সব পেয়ে যাবে ইনফরমেশন, আশা করি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পেয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কখন হয় মনে রাখবে? সাধারণত বর্তমানকালের কোনো কাজ বোঝাতে। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে, মানে বর্তমানে হয়, হচ্ছে, এসব মানে হয়, এইসব ক্ষেত্রে বোঝাতে তোমার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমানকালে কোনো কাজ হয় এই ক্ষেত্রে আর কি, হচ্ছে এই ক্ষেত্রে নয়, হয় এই ক্ষেত্রে। চিনব কী করে? তুমি যদি একটা বাংলা বাক্য থাকে সেটাকে কি করে বুঝবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তো তোমার চেনার হচ্ছে উপায়টা হচ্ছে কি, যে বাংলা যদি একটা বাক্য দেখো, তার ক্রিয়াপদটা যদি খেয়াল করো, ক্রিয়াপদ মানে যেখানে যার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, যেমন খাই, যাই, আসি, এই সমস্ত বাক্যগুলোর মধ্যে যে এইটা যে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদটা যদি দেখো শেষের দিকে তুমি কি দেখতে পাবে? এই সব দেখতে পাবে, স্বরেও দেখতে পাবে, হস্যই, অন্তস্তীয়, এ, ও ইত্যাদি এগুলো থাকতে পারে। চলো এক্সাম্পল দিয়ে আমরা পরের দিকে দেখে নেব, তোমাদের সব অসুবিধা সমস্যা সব ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। কি লেখা আছে? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে গঠনটা কি হচ্ছে দেখো। গঠনটা কিভাবে থাকে? যে স্ট্রাকচার যেটা গঠন বলতে পারো, যে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা বাড়তি অংশ থাকলে বাড়তি অংশটুকু। এখানে এক্সটেনশন মিনস হচ্ছে বাড়তি অংশটুকু থাকে যদি আর কি সেটা। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সাবজেক্ট বিষয়টা কি, বা সাবজেক্ট কি করে একটা বাক্যের মধ্যে পাবো? তাহলে তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা, মানে কাজ করা বোঝাচ্ছে কোনটা, এবং সেই ক্রিয়াটাকে অর্থাৎ ভার্বটাকে যদি তুমি কে দিয়ে প্রশ্ন করো, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হবে, তাহলে তুমি যে উত্তরটা হবে সেটা কিন্তু হচ্ছে সাবজেক্ট। আর ভার্বটাকে তুমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, আর যে উত্তরটা পাবে সেটাই কিন্তু হয়ে যাবে তোমার অবজেক্ট। ওকে, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি যেটা উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট, আর ভার্বটিকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আশা করি ক্লিয়ার হলো। পরের দিকে এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, দেখো আমি উদাহরণ দিয়ে বলছি, আমি ভাত খাই। এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী করে বুঝবো? দেখো আমি বললাম যে বাংলা বাক্যটার ক্রিয়াপদ কোনটা। দেখো আমি এখানে খাই বানানটা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের শেষে দেখো বলেছিলাম যে ক্রিয়াপদের শেষে হস্যই, স্বরেয়, হস্যই, অন্তস্তীয়, এ, ও ইত্যাদি থাকে। দেখো তো এর মধ্যে একটা রয়েছে হস্যই, যেটা হচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি এটা ওই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এবার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে কী করে আমরা ইংরেজিতে করব? তাহলে ইংরেজি করার প্রথম নিয়ম হচ্ছে তোমাকে এই গঠনটাকে মাথায় রাখতে হবে। এটাকে খুব সুন্দর করে মুখস্থ করে নিতে হবে তোমাকে, না হলে কিন্তু মুশকিল। হ্যাঁ, ইংরেজি গ্রামার তোমাকে টেন্স শিখতে গেলে এই রুলসগুলোকে মুখস্থ রাখতে হবে। প্রথমত তোমাকে মনে রাখতে হবে সাবজেক্ট থাকছেই, এবং লাস্টের দিকে অবজেক্ট থাকছে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, থাকতে পারে না থাকতে পারে অবজেক্ট, যাই হোক বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে যে অবজেক্ট থাকে, এবং একটা ভার্ব কিন্তু বাক্যের মধ্যে থাকেই থাকে। ইংরেজির বাক্যের মধ্যে যদি ভার্ব না থাকে তাহলে সেই বাক্যটা কিন্তু হলো না ঠিকঠাক। বা ভার্বকে বাক্যের একটা আত্মা বলে সেন্টেন্সের, ঠিক আছে? ভার্ব ইজ দ্য সোল অফ দ্য সেন্টেন্স।
তো আমি ভাত খাই এখানে এটা হলো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার কি করে ইংরেজি করব? তোমাকে বসাতে হবে সাবজেক্ট প্রথমত। তাহলে এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কি করে বের করব বললাম? যে সাবজেক্ট বের করার নিয়ম যে ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করো। এখানে কে খায়? তাহলে কে খায়? তাহলে কে যদি প্রশ্ন উত্তর পাচ্ছ যে আমি খাই। তাহলে আমি ইংরেজি কি তাহলে দেখো আই। সুতরাং তোমাকে সাবজেক্ট বসানো হয়ে গেল। এই যে আই বসলো এখানে দেখো। ওকে? তারপরে এবার দেখো ভার্ব তোমাকে বসাতে হবে। ভার্ব মানে কাজ করা যেটা। এখানে খাওয়া, খাওয়া যেটা আছে এখানে খাওয়া। খাওয়া ইংরেজি কি হচ্ছে? ইট। দেখো আই ইট হলো এবং তারপরে অবজেক্ট। অবজেক্ট কি করে পাবো? কি বা কাকে দিয়ে? কি খাই? কি খায় আরকি বা কাকে খায়? কাকে দিয়ে পাচ্ছি না আমরা, তাহলে কি দিয়ে পাচ্ছি? কি খাই? তাহলে ভাত। ভাত ইংরেজি কি হচ্ছে? রাইস। তাহলে এইভাবে করা হলো দেখো। I eat rice মানে আমি ভাত খাই। আশা করি বোঝা গেল। না বুঝতে পারলে পরেরটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো। পরেরটা কি বলছে দেখো, আমি স্কুলে যাই। ঠিক তেমনি এখানে দেখো সাবজেক্ট এখানে তোমাকে বসাতে হবে। প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, কে যায় স্কুলে? আমি। আমিটা হচ্ছে সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করছি আমরা? কে পাচ্ছি? আমি পাচ্ছি। তারপরে দেখো এখানে ভার্ব হচ্ছে কি? যাওয়া। এই যে ভার্ব হচ্ছে যাওয়া, গো। তারপরে এখানে যদিও অবজেক্ট নেই, তো এখানে তোমাকে গো এর পরে টু বসিয়ে তোমাকে টু স্কুল করতে হবে। কোথায় যাই? স্কুলে। কোথায়? কিন্তু এখানে অবজেক্ট নয় এটা কিন্তু, হ্যাঁ? নেক্সট এক্সাম্পল দেখো, আমি ফুটবল খেলি। এটা দেখো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি ফুটবল খেলি দেখো হস্যই আছে এখানে। হিসিকার মানে দেখো খেলি, এখানে কিন্তু তোমার হস্যই রয়েছে এখানে। হিসিকারটে হস্যই। তাহলে এটা কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গঠনটা কি ছিল? তোমার কি হচ্ছে? সাবজেক্টটা দেখো। এখানে দেখো তাহলে সাবজেক্ট প্রথমে তো এই যে উই হচ্ছে সাবজেক্ট। কি করে পেলাম সাবজেক্ট? যে ভার্বটাকে কে খেলে? কে খেলে? যে আমরা খেলি। তাহলে আমরা হলো সাবজেক্ট। তারপরে দেখো ভার্ব হচ্ছে কি? খেলা। খেলা করা ইংরেজি। প্লে মানে খেলা করা। উই প্লে। কি খেলি? অবজেক্ট পাওয়ার জন্য কি করব? কি খেলি? তাহলে ফুটবল খেলি। তাহলে উই প্লে ফুটবল। তাহলে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইভাবে করে হলো। নেক্সট দেখো ঠিক তেমনি তুমি একটি বই পড়ো। ইংরেজিতে কি হচ্ছে তাহলে দেখো ইউ রিড আ বুক। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা যে ইউ মানে তুমি সাবজেক্ট হলো, রিড মানে পড়া, ভার্ব হলো, আর অবজেক্ট হলো এ বুক মানে হচ্ছে আ বুক মানে একটি বই। ওকে? নেক্সট দেখো কি লেগেছে? মনে রাখবে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে আমরা তো দেখলাম যে কি হলো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মেন কথা হচ্ছে। এটা হচ্ছে গঠন। এবার হচ্ছে কি দেখা যাচ্ছে যে এটা খুব ভালো করে মনে রাখবে, এখান থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বললাম? যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি মানে হি, সি, ইট, কোনো একজন ব্যক্তি বা বস্তুর নাম যদি বোঝায়, সাবজেক্টটা যদি এগুলোর মধ্যে কোনো একটা হয়, তাহলে ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। হ্যাঁ, মনে রাখবে এটা। বা বোঝা গেল না তো? যদি বোঝা না যায় তাহলে একটু সাথে থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো তাহলে এক্ষেত্রে গঠনটা কি হবে? যেটা বললাম যে এটা এরকম যদি থাকে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে গঠনটা সেক্ষেত্রে কি হবে? একই ব্যাপার গঠন, যে সাবজেক্ট তারপরে ভার্ব বসবে, তার সাথে কিন্তু এক্সট্রা নতুন করে বসে এস বা ইএস বসবে, তারপরে অবজেক্ট। অর্থাৎ কি হলো? এখানে সাবজেক্ট হলো, তারপরে ভার্ব বসলো, মানে ভার্ব বসলো, তারপরে তোমার হচ্ছে এস বা ইএস বসে এখানে। তারপরে হচ্ছে তোমার অবজেক্ট বসছে। ব্যাস এইটুকুই ব্যাপারটা। কারণ এস বাই এস নতুন করে বসছে ভার্বের সাথে, ঠিক আছে? ভার্বের সাথে এস বাই এস বসছে। দেখো তাহলে সাবজেক্টটা কখন ভার্বের সাথে এস কখন বসবে? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট, কোনো একটি ব্যক্তি বা বস্তুর নাম যদি বোঝায়। দেখো এখানে দেখো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো সে ভাত খায় ইংরেজি যদি বলি, তাহলে এখানে সাবজেক্টটাকে হচ্ছে কি? সে ইংরেজি হি হবে। তাহলে খাই, এবার সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। তাহলে দেখো ইট থেকে ইটস হয়েছে এবং অবজেক্ট কি খায়? ভাত। তাহলে রাইস হয়েছে। কিন্তু এখানে খেয়াল করো এস বসেছে ভার্বের সাথে। কেন বসেছে বললাম? যে সাবজেক্টটা এখানে আইটা হচ্ছে এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? একটু আগেই বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এগুলো হি, সি, ইট, কোনো একটি ব্যক্তি বা কোনো একটা বস্তুর নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু খেয়াল করো আগেরটায় কিন্তু এগুলো কিন্তু বসেনি এখানে। হি, সি এগুলো কিন্তু বসেনি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় এগুলো। ঠিক আছে? এই কারণে হচ্ছে এগুলোর মধ্যে এস বা ইএস কিন্তু বসেনি। তোমাকে কি বললাম? তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে? যেমন রানা ক্রিকেট খেলে। তাহলে দেখো রানা হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে এর সাথে এস বসেছে এবং ক্রিকেট হলো। রানা প্লেস ক্রিকেট মানে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে এস বসেছে এবং অবজেক্ট হলো কি খেলে? ক্রিকেট খেলে। তারপরে সে স্কুলে যায়, তাহলে সিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ?
খেলায় যায় হচ্ছে গোস হলো GOES, গোস হলো টু স্কুল, তাহলে স্কুলে। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে এখানে দেখো এস বসালাম, এবার কিন্তু এখানে ইএস বসালাম। এবার মনে প্রশ্ন আসতেই পারে যে কোথায় তাহলে এস বসাবো ভার্বের সাথে এবং ইএস কোথায় বসাবো। সাবজেক্ট নামে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস বসাতে আমি জানলাম, তাহলে আমার প্রশ্ন হতে পারে যে কোথায় এস বসাবো আর কোথায় ইএস বসাবো। তোমরা যারা নাউন প্রোনাউনের সিঙ্গুলার প্লুরালগুলো দেখেছো, নিয়মগুলো জানো, সেই ক্লাসও আমি করিয়েছি তোমাদের। হ্যাঁ, তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে দেখে নিও এটা। তো সেই নিয়মটা এখানে আমরাও অ্যাপ্লাই করব, অর্থাৎ তাও শর্টকাটে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় ভার্বের সাথে এস বা ইএস বসাবো। দেখো মনে রাখবে ভার্বের সাথে এস বা ইএস বসাবার নিয়ম যে তুমি যদি দেখতে পাও যে কনসোনেন্ট প্লাস ও, মানে ভার্বের সাথে কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু নাউনের সাথে নয়, কিন্তু এটা যদি এরকম কোনো ভার্ব থাকে যে কনসোনেন্ট তারপরে ও থাকে, এরকম ভার্ব মানে ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে তোমাকে ইএস বসাবে। যেমন এক্সাম্পল খেয়াল করো, যখন GO গো, গোটা লাস্টের দিকে ও আছে এবং তার আগে জিটা হচ্ছে কি কনসোনেন্ট, তাহলে তুমি এটাকে কিভাবে পরিবর্তন করবে, GOES বসাবে। কি বসাবে? এটা ইএস বসাবে, যেটা বললাম দেখো ইএস বসাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তারপরে দেখো ভার্বের সাথে SH তারপরে CH এগুলো যদি থাকে, ভার্বের শেষের দিকে থাকে, তাহলে তোমাকে কিন্তু ইএস বসাতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সাম্পল যদি বলে দাও KISS কিস, তাহলে এটাকে যদি যখন তোমাকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন তোমাকে ভার্বের সাথে কিন্তু এই ইএস বসাতে কিসেস করতে হবে। ঠিক তেমনি তেমন পুশ, PUSH, পুশ মানে ঠেলা, এটা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো কিন্তু ভার্ব, এগুলো SH আছে তাহলে তোমার কিন্তু ইএস বসাবে। ক্যাচ, ইএস বসাতে, কেন? লাস্টে CH আছে। তাহলে এই রকম ধরনের যদি ভার্বগুলো থাকে তোমাকে ইএস বসাবে। কখন? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তুমি এই রকমটা কখনোই পারবে না যে আই পুশেস করতে পারবে না। ঠিক আছে, আই পুশেস করতে পারবে না, আই পুশ হতে পারে কিন্তু আই পুশেস হবে না, কারণ আইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, ইট, কোনো একটি নাম বা ব্যক্তির নাম বা সেটা বস্তুর নাম হতে পারে, তখন আমরা কিন্তু এই প্রেজেন্ট ইনহিবিটেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করব। নেক্সট দেখো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তারপরে ওয়াই থাকে, মনে রাখবে ওয়াই যদি থেকে শেষে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আই করতে হবে এবং ইএস যোগ করতে হবে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো, যেমন তোমার ক্রাই রয়েছে, মানে খেয়াল করো লাস্টের দিকে ওয়াই আছে এবং ওয়াই এর আগের লেটারটা দেখো আর, সুতরাং আরটাকে ওয়াইটাকে আই করা হয়েছে এবং ইএস যোগ করা হয়েছে, ক্রাইস। এইভাবে করে তোমাদের কিন্তু করতে হবে ভার্বের পরিবর্তনগুলো। মানে এখানে যেটা হচ্ছে, এটা কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হলো, কিন্তু এগুলো সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার হলো। ভার্বের সাথে এস বা ইএস লাগানো মানে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হলো। ভার্বের শেষে যদি ওয়াই থাকে, হ্যাঁ, এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু তোমাকে শুধুমাত্র এস যোগ করতে হবে। যেমন খেয়াল করো PLAY, প্লে লাস্টের দিকে ওয়াই আছে এবং তার আগে এটা হচ্ছে ভাওয়েল, সুতরাং তোমাকে এস যোগ করতে হবে। এই এক্সাম্পলগুলোকে খুব ভালো করে একটা করে মুখস্থ করে নেবে। এই যে প্লেস হলো, ক্রাইস হলো, ক্যাচেস হলো, গোস হলো, এই কটা এক্সাম্পলটাকে মুখস্থ করলে তোমাদের রুলসগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এক্সাম্পল মুখস্থ করা সহজ, কিন্তু রুলস মুখস্থ করা খুব একটু জটিল হয়ে যেতে পারে। এবার কনফিউশন হয়, তোমাদের মধ্যে একটা কনফিউশন দূর করে নাও। দেখো যে দেখা যাচ্ছে কি ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে মনে রাখবে সেই ভার্বটাকে সিঙ্গুলার ভার্ব বলা হয়, এটা কিন্তু প্লুরাল ভার্ব নয়, সিঙ্গুলার ভার্ব বলবে। যেমন গোস, রিডস, ইটস, কামস। আবার যদি বলো নাউনের সাথে এস বা ইএস যোগ করো তাহলে সেটা কিন্তু প্লুরাল নাউন হলো, প্লুরাল নাউন। ঠিক আছে, যেমন বুকস, পেন্স, টেবিলস, চেয়ার্স। ভার্ব মানে হচ্ছে কি কাজ করা বোঝাবে, এগুলো তো বুকস, পেন্স এগুলো তো কাজ করা বোঝাচ্ছে না, এগুলো কোনো জিনিসের নাম, তাই না? তাহলে ভার্ব এবং নাউনের তফাৎটা কিন্তু বুঝে নাও ভালো করে। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো, মনে রাখবে। এছাড়াও এইতে বর্তমানকালে, সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয়, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ই। এছাড়াও মনে রাখবে যে অভ্যাসগত কোনো কাজ, যেটা রেগুলারলি হয়, প্রতিদিন হয়, চিরসত্য কথা যেগুলো কোনো দিন মিথ্যা হবে না, বৈজ্ঞানিক শর্ত, কোনো ঐতিহাসিক ঘটনা বোঝাতে, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করা হয়। চলো এবার এক্সাম্পল অনুসারে দেখে দেখে বুঝি। দেখো কী লেখা আছে, যেমন আমরা যদি বলি অভ্যাসগত কোনো কাজ, তাহলে কী হবে, তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে বললাম। সে অভ্যাসগত কাজ বোঝাতে, যেমন সে প্রতিদিন চা খায়, তাহলে কি হবে, এখানে তোমাকে হি করতে হবে, হি।
এবার তোমাকে চা খায় ইংরেজি কিন্তু ড্রিঙ্ক করলে হবে না, তোমাকে এখানে টেক্স করতে হয়। চা পান করা ইংরেজি, এখানে টেক্স করে নিবে, হি টেক্স। এবার দেখো ভার্বের সাথে খেয়াল করো, এস বসেছে এখানে। আসলে বানানটা এরকম, TAKE, তার সাথে কিন্তু এসটা যুক্ত হয়েছে। কেন? দেখো খেয়াল করো, এখানে সাবজেক্ট যেটা সেটা হচ্ছে হি, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে কিন্তু এস যুক্ত হয়েছে। ওকে, তারপরে টি এভরিডে, এভরিডে মানে প্রতিদিন। হি টেক্স টি ডেইলি করতে পারো বা এভরিডে করতে পারো, সমস্যা নেই। নেক্সট দেখো, এটা হচ্ছে অভ্যাসগত কাজ। তারপরে নেক্সট হচ্ছে চিরসত্য কথা। চিরসত্য কথা মানে যেই কথাগুলো কোনোদিনও মিথ্যা হবে না, মানে আজীবন তোমার সবসময় চিরদিন আজকে সত্য থাকবে, সেটাকে চিরসত্য কথা বলা হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো সবসময় সত্য, আজকেও সত্য, কালকেও সত্য, চিরসত্য যেটাকে বলা হচ্ছে। সূর্য পূর্ব দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ব্যবহার করব। তাহলে কি হচ্ছে, যেমন সূর্য, তাহলে ইংরেজি সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে মনে রাখবে। দ্য সান হলো সাবজেক্ট, কে ওঠে, সূর্য পূর্ব দিকে, কে ওঠে আর কি, সূর্য। সূর্যটা হচ্ছে সাবজেক্ট, হলো আমরা সাবজেক্ট বসালাম এখানে। তারপরে কি বসাচ্ছে, দেখো ভার্ব বসাতে হয়। তাহলে ভার্ব হচ্ছে, দেখো রাইজ মানে ওঠা, ওঠাটা ভার্ব এটা। তার সাথে কিন্তু এস বসেছে, দেখো আসলে সঠিক বানানটা ছিল রাইজ, ওঠা মানে ইংরেজি RISE, কিন্তু এর সাথে এস বসেছে কেন? এই যে সাবজেক্ট দ্য সান, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এই কারণের সাথে এস বসেছে এখানে। তারপরে ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে। ওকে, জল 0°C জমাট বাঁধে, তাহলে এটাও একটা চিরসত্য কথা। তাহলে এই ওয়াটার, ওয়াটার মানে জল। ফ্রিজেস, দেখো খেয়াল করো, এটা জমাট হয়, এই যে ফ্রিজ থেকে ইএস যোগ করা হয়েছে এখানে, ঠিক আছে, ফ্রিজেস হয়েছে, দেখো খেয়াল করো। তারপরে অ্যাট 0°C বা সেন্টিগ্রেডও বলতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, এরপরে বলছে কোনো ঐতিহাসিক ঘটনা বোঝাতে কিন্তু তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঘটে। খেয়াল করো এখানে ভালো করে, দেখো ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে। দেখা যাচ্ছে, মনে যদি করো যে এখন যদি তোমাদের যেই সালটা বয়স এখন চলছে যেটা, তো 1947 সাল তো অনেক অতীতকাল, তাহলে সেটা কিন্তু অতীতকাল যদি মনে করো যে, তাহলে তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আসলে না। যেটা বললাম যে ঐতিহাসিক কোনো ঘটনা, সেটা বোঝাতে কিন্তু সেটাকে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। সুতরাং ভার্বের কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম কিন্তু অবশ্যই বসাতে হবে। তো যেমন ভারত স্বাধীনতা লাভ করে, এখানে কে স্বাধীনতা লাভ করে, ভারত, ভারতটা হচ্ছে সাবজেক্ট, ইন্ডিয়া। তারপরে কী হবে, ভার্ব হচ্ছে কোনটা, লাভ করে, যেটা জিতে আর কি, জয়ী হয়, তো উইন্স, উইন হবে। ইন্ডিয়া যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে তোমাকে উইন্স এস বসাতে হচ্ছে কি, স্বাধীনতা। উইন্স কি, ফ্রিডম, স্বাধীনতা লাভ করে কবে, ইন 1947, তো ইন 1947। শাহজাহান তাজমহল তৈরি করেন, দেখো এটা তো অতীতকালের ঘটনা, কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট তোমাকে ধরতে হবে, কারণ এটা ঐতিহাসিক ঘটনা হিসেবে মনে করা হচ্ছে, সেটা সেই কারণে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শাহজাহান বিলস, যেমন এক্সাম্পল দেখো, শাহজাহান সাবজেক্ট, বিলস হচ্ছে ভার্ব, বিল থেকে এস বসানো হচ্ছে, তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিলস করা হলো, কি তৈরি করেছেন, দ্য তাজমহল, দ্য তাজমহল, তাজমহলের আগে দা বসানো হয়েছে এখানে, আর্টিকেলের রুলসে আমরা করেছি। নেক্সট দেখা হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাতে, মনে রাখবে যে নিকট ভবিষ্যৎ যেটা খুব কাছেই রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, সেখানে কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করব না। যেমন বাবা সামনে বছর অবসর নেবেন, খুব সামনে, নিকটে চলে আসছে, তো ফাদার কি হচ্ছে, রিটায়ার্স, বাবা, তার সাবজেক্ট হলো রিটায়ার্স, হচ্ছে অবসর নেবেন নেক্সট ইয়ার, পরবর্তী সামনের বছরে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ফিউচার টেন্স ব্যবহার করব না, এখানে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। নেক্সট এটা বলেছে সে আগামীকাল আসবে, তাহলে সে সাবজেক্ট হলো হি, আসবে ইংরেজি হচ্ছে কাম, তার সাথে এস বসানো হয়েছে কেন, তারপর সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, তারপর টুমরো মানে আগামীকাল, আগামীকাল হলো। নেক্সট দেখো হই হও অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়। আমরা হই বা হও অর্থে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, কিন্তু বাংলায় তুমি যদি এই বাক্যগুলোকে দেখো, তুমি সেই ক্ষেত্রে কিন্তু হই হও এই কথাটা কিন্তু উজ্জ্ব থাকে, অর্থাৎ লুকানো থাকে, ঠিক আছে। বাংলায় হই হও প্রভৃতি ক্রিয়াপদ প্রায় উজ্জ্ব থাকে, কিন্তু ইংরেজি অনুবাদ করার সময় সেই সকল ক্রিয়াপদকে বি ভার্ব হিসেবে, যেমন এম ইজ আর উল্লেখ করতে হয়, ঠিক আছে। যেমন এক্সাম্পল দেখো তোমরা, তাহলে ভালো করে ক্লিয়ার হবে ব্যাপারটা, যে আমি অসুস্থ, তাহলে দেখো আসলে এখানে ব্যাপারটা ছিল এরকমই, আমি হই অসুস্থ, ঠিক আছে, এটা কিন্তু ছিল, কিন্তু হই কথাটা লুকানো আছে। তো এখানে আই হলো সাবজেক্ট, তারপরে এমটা কিন্তু এখানে ভার্ব, তারপরে এখানে অসুস্থ, এখানে হচ্ছে যদি অবজেক্ট নয় এটা, ঠিক আছে, আই এম ইল হলো, হ্যাঁ। তাহলে এখানে হই হও অর্থে কিন্তু তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে, ওকে, মনে থাকবে। তো তারপরে দেখো আমরা ব্যস্ত, উই আর
তাহলে উই মানে আমরা, তারপরে হলো আর, তারপরে ভিজি। ঠিক আছে, এম ইজ আর কোথায় বসে তোমরা আশা করি সবাই জানো যে আই এর পরে এম বসে, ইজ কার পরে বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট এদের পরে কিন্তু ইজ বসে। আর কার পরে বসে কোনো প্লুরাল নাম্বার পরে, তারপরে ইউ এর পরে, ইউ মানে ইউ এর পরে এবং প্লুরাল নাম্বারের পরে তোমার হচ্ছে আর বসে। ঠিক আছে, সে একজন ভালো খেলোয়াড়, তাহলে হি, তারপরে দেখো ইজ গুড প্লেয়ার, সে হয় একজন ভালো প্লেয়ার, আসলে ছিল এ গুড প্লেয়ার মানে ভালো প্লেয়ার। আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু তোমার এম ইজ আর আছে যেগুলো, এর মানে এই নয় যে এটা কিন্তু প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেননা এর সাথে কিন্তু এরপরে যে ভার্ব রয়েছে সেটা কিন্তু এখানে এম ইজ আর এটাই কিন্তু মেন ভার্ব এই বাক্যটার মধ্যে, কিন্তু এটা মাথায় রাখবে। এবং এম ইজ আরের পরে যদি একটা ভার্বের সাথে আইএনজি থাকতো তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো, যদিও এরপরে এটা নেই এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর সময় এটা আরও ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার হয়ে যায় বিষয়টা তোমাদের। নেক্সট দেখো কি বলছে এখানে, কারো কিছু অধিকারে আছে, এসব ক্ষেত্রেও আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করব। তা আমার একটা বাইসাইকেল আছে, হ্যাঁ, তাহলে দেখো এখানে আমার একটা বাইসাইকেল আছে অধিকার অর্থে, তো কি এখানে কিন্তু মাথায় রাখবে আমার বলতে কিন্তু এখানে মাই ব্যবহার করবে না, এখানে কিন্তু আই ব্যবহার করবে, আই হ্যাভ। একটা জিনিস করবে, আই হ্যাভ মানে আমার আছে, হ্যাঁ, ইউ হ্যাভ মানে তোমার আছে, উই হ্যাভ মানে আমাদের আছে। ঠিক আছে, হি হ্যাজ মানে তার আছে, এরকম আর কি, সি হ্যাজ মানে তার আছে, এরকম মনে রাখবে এটা। তাহলে আই হ্যাভ মানে আমার আছে, কি করবে একটা বাইসাইকেল, তাহলে বাইসাইকেল। ঠিক আছে, আর মনে রাখবে এখানে যে হ্যাভ হ্যাজ রয়েছে মানে এটা কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকমটা নয়, এখানে কিন্তু হ্যাভ ভার্বটাই কিন্তু মেন ভার্ব হিসেবে বসেছে, সে কারণে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট দেখো, রাহুলের একটা সুন্দর কলম আছে, তো রাহুল হ্যাজ এ নাইস পেন। হ্যাঁ, রাহুল হ্যাজ এ নাইস পেন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে হ্যাভ কোথায় কোথায় বসাবো, হ্যাজ কোথায় কোথায় বসাবো, তাই তো? তো মনে রাখবে হ্যাভ কার পরে বসে, যে আই উই এদের পরে হ্যাভ বসে, তারপরে অর্থাৎ মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, অর্থাৎ যেখানে যেখানে ইজ বসে সেখানে সেখানে হ্যাজ বসতে পারে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, এটা মাথায় রাখবে। আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ বসে, মানে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। ঠিক আছে, এগুলোর পরে হ্যাভ বসে। তো কোনো একটি ব্যক্তি বা বস্তু যদি বোঝায় তাহলে কিন্তু তারপরে হ্যাজ বসে, যেমন রাহুল একটি ব্যক্তির নাম বা একটি ছেলের নাম, তাহলে হ্যাজ বসলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো অ্যাফার্মেটিভ, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছিলাম, এটাকে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচকে, তারপর কোশ্চেন সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে কীভাবে থাকতে পারে সেই প্যাটার্নটা দেখো, সেই এক্সাম্পলটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে গেল। আমি যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক বাক্য নেই, যে আই প্লে ফুটবল, এটাকে আমরা যদি কোশ্চেন করি তাহলে আমরা এটা কীভাবে করব, তাহলে আমরা করব একটা ডু নিয়ে আসবো আমরা কি, ঠিক আছে, ডু আই প্লে ফুটবল, কী করব, ডু করব, তার সাথে তার আই প্লে ফুটবল মানে আমি কি ফুটবল খেলি, এখানে বলছে আমি ফুটবল খেলি, এটাকে কোশ্চেন করলে ডু আই প্লে ফুটবল। আমার এবার যদি নেগেটিভ করি তাহলে আই প্লে ফুটবলটাকে আমি করছি, ঠিক আছে, আমি কিন্তু নেগেটিভ করছি, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করছি, তাহলে আই প্লে ফুটবল এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে এখানে কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে ডু নট, মানে আই ডু নট প্লে ফুটবল। ওকে, নেক্সট দেওয়া আছে দেখো, হি ইটস রাইস মানে সে ভাত খায়, এটাকে আমরা যদি কোশ্চেন বানাই তাহলে কিন্তু তোমাকে এখানে ডাস নিয়ে আসতে হবে। কেন, কারণ দেখা হচ্ছে এখানে খেয়াল করো, এখানে হি রয়েছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কিন্তু আইটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল না, এই কারণে আমরা ডু নিয়ে এসেছিলাম, এখানে যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে তোমাকে ডাস নিয়ে আসতে হবে, এবং ডাসই ইট রাইস, তখন কিন্তু আর এই ইটস হবে না, এখানে কিন্তু ইট রাখতে হবে, মাথায় রাখতে হবে জিনিসটা, কিন্তু ডাজ হি ইট রাইস। ওকে, আর এই যে আমরা যেটা এই বাক্যটাকে আমরা যদি হি ইটস রাইস এটাকে আমরা অ্যাফার্মেটিভ আছে এটাকে নেগেটিভ করি, নেগেটিভ মানে না বোধক করতে, তখন কিন্তু আমাকে এখানে হি ডাস নট করতে হবে। কেন ডাস নট, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ডু নট হয় না, এখানে ডাস নট, তারপরে ইট রাইস ইট নেই। আরেকটা জিনিসও মাথায় রাখবে, এখানে ডাস যখন বসালাম আর এখানে তখন নতুন করে আর ইটস বসানোর প্রয়োজন হয় না, এটাও কিন্তু মাথায় রাখবেই, শুধু নট হি ডাস নট ইট রাইস। ওকে, তো তারপরে দেখো কিছু তাহলে প্র্যাকটিস করি, ছোট্টখাটো কিছু প্র্যাকটিস দেওয়া আছে কয়েকটা, উত্তরগুলো করে দেওয়া আছে। যেমন যদি বলি হি গো ড্যাশ টু স্কুল ডে এভরিডে, তাহলে কী হবে বলো, তাহলে এখানে কী আছে, গো টু, গোস টু, গোয়িং টু না গন টু, তাহলে এখানে বললাম যেটা হি এর পরে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে
ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে গো এর সাথে কি বসবে, গো এর সাথে ইএস বসবে তোমার কিন্তু, ঠিক আছে। এবার এক্সপ্লেনেশনটা কি বলবে, গোস বলবে কেন, ফর সিঙ্গুলার সাবজেক্টস হি সি ইট উই অ্যাডেড এস, হ্যাঁ, বা ইএস বসাতে পারি, তো টু দ্য ভার্ব, ভার্বের সাথে আমরা কিন্তু এস বা ইএস বসাই, তাহলে সেটা এখানে ইএস বসেছে আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো দে ফুটবল অন সানডেজ, তাহলে দের পরে দেখো প্লেইজ, প্লেইং, প্লে না প্লেইড হবে, তো সুতরাং এখানে কি হবে, এখানে কিন্তু দের পরে কি বসবে, সাধারণ সিম্পল যেটা হবে প্লে হবে, কারণ এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় দেটা, ঠিক আছে। এই কারণে কি হচ্ছে, প্লুরাল সাবজেক্ট উই ইউজ দ্য বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম ভার্বের বসাতে হবে প্লেটাই বসাতে হবে আমাকে। নেক্সট দেওয়া আছে দেখো সি, তারপরে দেখো বলো নট লাইক কফি, সি ডাজ নট, ডু নট লাইক কফি, না ডাজ নট লাইক, ডিড নট, না ডান লাইক। তো সি এর পরে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিটা, তো তোমাকে এখানে কিন্তু সি এর পরে কিন্তু এখানে ডাজ নট বসাতে হবে, ডাজ নট লাইক কফি, সুতরাং আনসার হয়ে যাবে। কেন এখানে ওই ইউজ নেগেটিভ ফর্ম ইউজেস ডাজ নট বসাতে হয় সিঙ্গুলার সাবজেক্ট, আর যদি এখানে দিয়ে থাকতো তাহলে দে ডু নট হতো, ঠিক আছে, আই থাকলে আই ডু নট হতো, কিন্তু যেহেতু সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেখানে ডাস হলো এখানে। আশা করি বোঝা গেল, এই ছিল তোমাদের টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং টেন্সের বেসিক ক্লাস। তোমরা যদি আরও জানতে চাও টেন্স সম্পর্কে আরও, অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নেক্সট ক্লাসগুলো আরও আসবে ইংরেজি গ্রামারের বেসিক থেকে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, তাহলে অল দ্য বেস্ট।